Ladies and gentlemen, time is running out. এই পারমাণবিক বোমাত্রা করতে পারে সে 1995 থেকে আজকে 2025 সাল 30 বছর ধরে বলছে ইসরায়েলের লক্ষ্য একটাই, সেটা হলো ইসরায়েলকে দেখতে না পারা রাষ্ট্র মধ্যপ্রাচ্যের ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া রেজিম। I've been saying for 20 years, maybe longer, that Iran cannot have a nuclear weapon. I've been saying it for a long time, and I think they were a few weeks away from having one. দুদিন আগে আমি কি আলোচনা করেছিলাম এবং সংখ্যা প্রকাশ করেছিলাম সম্ভবত ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, সম্ভবত যুক্তরাষ্ট্র আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে যাচ্ছে ইসরায়েলের হয়ে ইরানের সাথে। আমি যখন আলোচনা করছি অর্থাৎ ইরান ইসরায়েল যুদ্ধের উন্মাদনার 6ষ্ঠ দিনের মাথায় এসে এতটুকু অন্তত প্রেডিক্ট করা যাচ্ছে, যদিও দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ম্যান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যুক্তরাষ্ট্রের, কিন্তু এতটুকু প্রেডিক্ট করা যাচ্ছে সম্ভবত ইরানের সাথে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র। You don't know that I'm going to even do it. You don't know. I may do it. I may not do it. I mean, nobody knows what I'm going to do. I can tell you this, that Iran's got a lot of trouble. এখন ইসরায়েল একা কতখানি এই যুদ্ধ চালিয়ে নিয়ে যাবে ইরানের সাথে সেটি এখনই বলা যাচ্ছে না, কিন্তু অল আউট ওয়ার অর্থাৎ ইরানের রেজিম পরিবর্তন করা এবং ইরানকে ধ্বংসাবশেষ স্তূপে পরিণত করার জন্য যুক্তরাষ্ট্রকে তাদের লাগবে, কিন্তু সেই যুক্তরাষ্ট্র সম্ভবত ডোনাল্ড ট্রাম্প পিছুটান দিয়েছে। যদিও আমি যখন আলোচনা করছি এই মুহূর্তের 46 মিনিট আগের খবর হলো সিচুয়েশন রুমে অর্থাৎ আমেরিকান আর্মির কমান্ডার হিসেবে সিচুয়েশন রুমে বৈঠক করছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল যেমন বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিক্রেটলি অ্যাপ্রুভ দ্য অ্যাটাক অফ প্ল্যানস ফর ইরান বাট হ্যাজ উইথহেল্ড ফাইনাল অর্ডার, এখনো আটকে রেখেছে। Getting involved in another conflict in the Middle East, but worry about the potential for retaliation here at home. Yeah, well, I don't want to get involved either, but I've been saying for 20 years, maybe longer, that Iran cannot have a nuclear weapon. I've been saying it for a long time, and I think they were a few weeks away from having one. আমি আগেই বলেছি দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ম্যান যুক্তরাষ্ট্রের ক্ষমতায়, যুক্তরাষ্ট্রের গণমাধ্যম তাকে বলতেছে ডিসাইডার, এবং সেটা ব্যঙ্গ করেই বলছে। আমরা অনেক সময় যুক্তরাষ্ট্র বলতেই বুঝি অল আউট যুদ্ধ উন্মাদনার পক্ষপাতী, অল আউট ধ্বংস মধ্যপ্রাচ্যে তছনছ করে দেওয়ার পক্ষপাতী। না, যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সাধারণ মানুষ এবং কি এমনকি বিবেকবান রাজনীতিবিদ যারা শুধু ডেমোক্রেট দলেই আছে এমন না, রিপাবলিকান দলেও আছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, টিভি হোস্ট যারা যুক্তরাষ্ট্রের পাবলিক অপিনিয়নকে শেপ করে, তাদের সবচেয়ে বড় অংশটাই এই যুদ্ধবিরোধী। সবচেয়ে বড় যুদ্ধবিরোধী হচ্ছে রিপাবলিকান দলের কর্মী সমর্থকরা, কেননা তারা চায় না যুক্তরাষ্ট্র আরও একটা দীর্ঘমেয়াদী মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াক। কেন এই অবস্থার পরিবর্তন, তার পেছনে বলতে গেলে আপনাদেরকে যেতে হবে ডোনাল্ড ট্রাম্পের যে রাজনৈতিক ক্যাম্পেইন। প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ার জন্য তিনি যেসব ওয়াদা করেছিলেন যুক্তরাষ্ট্রের মানুষের কাছে, তার একটি বড় ওয়াদা হলো যুক্তরাষ্ট্র কখনো যুদ্ধে জড়াবে না, যুক্তরাষ্ট্র তার নেতৃত্বে যুদ্ধ করবে না। এই ধরনের একটি ধারণা মানুষের মনে আছে, এবং এই ধারণা মানুষের মনে থাকার পেছনে খোদ ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব বক্তব্য, ক্যাম্পেইনে তার বক্তব্য, নির্বাচনী ডিবেটে তার বক্তব্য প্রণিধানযোগ্য। যেমন এর আগের বার যখন তিনি প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন করছিলেন, তখন জর্জ বুশের পুত্র জেব বুশের বিরুদ্ধে তিনি কি অভিযোগ এনেছিলেন যে ইরাক যুদ্ধ একটা কমপ্লিট ডিজাস্টার, আফগানিস্তান যুদ্ধ কমপ্লিট ডিজাস্টার, এইটা হতে দেওয়া যায় না, এবং এটা একটা আমেরিকান ফরেন পলিসির গ্রেট ফেলিওর ছিল। It was a big fat mistake, all right? Now you can take it any way you want, and it took Jeb Bush, if you remember at the beginning of his announcement, when he announced the president, it took him 5 days. He went back. It was a mistake. It wasn't a mistake. It took him 5 days before his people told him what to say. And he ultimately said it was a mistake. The war in Iraq, we spent $2 trillion, thousands of lives. We don't even have it. Iran is taking over Iraq with the second largest oil reserves in the world. ডোনাল্ড ট্রাম্পের সেই সব পূর্বেকার কথাবার্তাতে যারা উদ্বেলিত, তার পক্ষে যারা কাজ করেছে, ফার রাইট গ্রুপ, রিপাবলিকান দলের যারা কর্মী সমর্থক এবং মিডিয়া যেসব বক্তা আছে, যেমন টাকার কালসন, আপনারা জানেন ফক্স নিউজের হোস্ট ছিল, ডোনাল্ড ট্রাম্পের খুব সহযোগী এবং খুবই কাছের মানুষ। টাকার কালসন, স্টিভ ব্যাননকে বলা হয় যুক্তরাষ্ট্রের ফার রাইট মুভমেন্টের জনক, এবং ডোনাল্ড ট্রাম্প ফার রাইট রাজনীতি শিখেছেন স্টিভ ব্যাননের কাছ থেকে, যেই ব্যানন জেলে গিয়েছিলেন। টাকার কালসন এবং স্টিভ ব্যানন দুজনেই একসাথে বলেছেন যে দিস ইজ হোয়াট উই ডোন্ট ওয়ান্ট, এবং তারা নানান রকম অনুনয় বিনয় করে, এবং ট্রাম্প একজন মানবদরদী নেতা, জনপ্রিয় নেতা, এইসব বলে তারা বোঝানোর চেষ্টা করছেন যে না, দিস ইজ নট যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে ইরান আক্রমণ করবে। I actually really love Trump. I think he's a deeply humane, kind person. And I am saying this because I'm really afraid that my country's going to be further weakened by this. It's also going to end, I believe, Trump's presidency and effectively end it. I knew Bush. I knew George W. Bush. We had, family connections to Bush. I knew Bush. Personally, I still see Bush sometimes. And
Of course, he hates me, and he does because I criticized him on Iraq, and that war is the sum total, from a historical perspective, of his administration. We get শুধু কি তাই, যুক্তরাষ্ট্রে যারা আইন প্রণেতা আছেন, সেনেটর আছেন, প্রভাবশালী লিন্ডসে গ্রাহাম এবং টেড ক্রুজের মতো নেতা যারা যুদ্ধোন্মাদনায় সায় দিচ্ছেন, তাদের সাথেও সরাসরি বিবাদে জড়াচ্ছে এইসব ডানপন্থী কিন্তু অত্যন্ত প্রভাবশালী ওপিনিয়ন মেকাররা। টাকার কালসনের দ্য টাকার কালসন শোতে এক্সে হোস্ট করা, সেখানে গেস্ট হিসেবে এসেছিলেন টেড ক্রুজ। I don't know the population at all. No, I don't know the population. You don't know the population of the country you seek to topple? How many people living around? 92 million. Okay. Yeah, how could you not know that? I don't sit around memorizing population tables. Well, it's kind of relevant because you're calling for the overthrow of the government. সেই টেড ক্রুজের কাছে প্রশ্ন মানে জর্জরিত হয়েছেন টেড ক্রুজ, টাকার কালসনের কাছে টেড ক্রুজ, এবং দেখা যাচ্ছে যে টাকার কালসন বলছেন, আপনারা জানেন আপনারা কোন দেশ ইনভাইট করতে যাচ্ছেন, রেজিম চেঞ্জ করতে যাচ্ছেন? সে বলছে ইরান। আপনারা জানেন ইরানের জনসংখ্যা কত? সে জানেন ইরানের জনসংখ্যা কত। টেড ক্রুজ বলছে কেন এটা জানতে হবে কত জনসংখ্যা? টাকার কালসন তখন বলছেন বিকজ এই জনসংখ্যাটা বৃহৎ একটি জনসংখ্যা এবং এটি পারস্যের সবচেয়ে রিচ কালচারাল একটি স্টেট, আপনি সেই স্টেটকে ডিস্টেবিলাইজ করতে যাচ্ছেন যার পরিণতি আপনাদের জানা নেই। Why is it relevant whether it's 90 million or 80 million or 100 million? Why is that relevant? If you don't know anything about the country. I didn't say I don't know anything about it. Okay, what's the ethnic mix of Iran? They are Persians and predominantly Shia. Okay, it's not even, you don't know anything about Iran. So okay, I am not the Tucker Carlson expert on Iran. You're a senator who's calling for the overthrow of the government. You're the one who knows anything about the country. স্টিভ ব্যানন যেমনটি বলছিলেন যে এর ফলে কি হবে, যুক্তরাষ্ট্র থেকে যেসব অবৈধ জনবসতি এলিয়েনদেরকে আইএস ডিপোর্ট করছে, যেটা ট্রাম্প প্রশাসন একটা সাফল্য হিসেবে দেখাচ্ছে, সেই সাফল্য ম্লান হয়ে যাবে। কেননা এরপরে এরকম একটা যুদ্ধ বাঁধলে অগণিত মানুষ ডিসপ্লেসড হবে এবং তাদেরকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে নানান ফাঁক-ফোকর দিয়ে তারা ঢুকবে। sucked into this war, which inexorably looks like it's going to happen on the combat side. It's going to not just blow up the coalition, it's also going to thwart what we're doing with the most important thing, which is the deportation of the illegal alien invaders that are here. শুধু কি ফার রাইট গ্রুপ, টাকার কালসন কিংবা স্টিভ ব্যানন কিংবা অন্যান্যরা এই ট্রাম্প যে উইথহোল্ড করে রেখেছে তার সিদ্ধান্ত তার পেছনে দায়ী? না, পেছনে দায়ী না। তার যে ভিন্ন বিপরীত রাজনৈতিক দল আছে, ডেমোক্রেট দলের অত্যন্ত প্রভাবশালী নেতা বার্নি স্যান্ডার্স স্পষ্ট করেই বলছেন যে নেতানিয়াহু একজন যুদ্ধবাজ, একজন গণহত্যাকারী এবং তার কোনো অধিকার নেই যুক্তরাষ্ট্রকে ড্রাগ করে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে নিয়ে যাওয়ার। স্পষ্ট এই অবস্থান নিয়েছেন তিনি। And the main point that I want to make today is that it is absolutely imperative that the United States not be dragged into this war. ওদিকে ইরান কি করছে? ইরান তার পররাষ্ট্র মুখপাত্রকে দিয়ে আল জাজিরাতে সেই বক্তব্য আমরা যেটা দেখলাম, সেখানে বলার চেষ্টা করছেন যে তারা এই যুদ্ধটা যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের না, বরঞ্চ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের, এবং ইসরায়েল যদি এই যুদ্ধ বাধাতে যুক্তরাষ্ট্রকে ড্রাগ করতে সমর্থ হয় তাহলে তুরস্ক, সৌদি আরব এবং অন্যরা কেউই পরবর্তীতে ভবিষ্যতে যে রক্ষা পাবে না সেটি বোঝানোর চেষ্টা করছে। এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অনেক লুপহোলস আছে, ইরান সৌদি আরব প্রক্সি যুদ্ধ আছে আমরা জানি, শিয়া রাষ্ট্র ইরানের পক্ষে নেই।